নমস্কার, আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রিয়জনেরা, আপনারা জানেন যে এটি আপনাদের চ্যানেল। এই চ্যানেলে আমরা বিভিন্ন সময়তে বিভিন্ন বিষয় উপস্থাপন করি, শুধু আপনাদের মতামতের। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং বেল আইকনটি প্রেস করবেন। আরেকটি ঘোষণা করে দিই, আমরা খুব শীঘ্রই আনতে চলেছি স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবি আশ্রয়, টেলিফিল্মও বলতে পারেন। এটা আমি বলে রাখলাম, হয়তো কিছুদিন দেরি হবে, কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে এই ছবিটি সমাজ সচেতনতামূলক এই ছবি আমরা আনবো আপনাদের। তো চলুন আজকের বিষয়। আজকের বিষয়টি হচ্ছে পানীয় জল, অর্থাৎ মাটির নিচের বা ভূগর্ভস্থ জল। এই বিষয় আপনারা প্রত্যেকেই কম বেশি এবং সমস্ত মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে জেনেছেন যে পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। পানীয় জলের এক ভীষণ সংকট দেখা দিতে চলেছে আগামী দিনগুলো। ইতিমধ্যেই আমাদের দেশের কিছু কিছু রাজ্যে পানীয় জলের সংকট চলছে। তো যেহেতু আমরা সমাজ সচেতন একজন নাগরিক, সেই হিসেবে আপনাদের সামনে আমি এই বিষয়টি উপস্থাপন করব, আলোচনা করব আমাদের বিকল্প দৃষ্টিভঙ্গি থেকে। আপনারা জানেন যে আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরো সবসময় একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বা বিকল্প দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলিকে বিবেচনা করে। তো আজকেও আমরা সেই বিষয়ে একটি আলোচনা রাখছি। মাটির নিচের পানীয় জল দ্রুত কমে আসছে। কয়েকদিন আগে আমি কাগজে দেখলাম, কয়েকদিন মানে জাস্ট উইদিন এ উইক, যে আগামী 2030 সালের মধ্যে বিশ্বের 500 কোটি লোক চরম সংকটের মধ্যে পড়বে পানীয় জল। আর একটা সময় আমি দেখেছিলাম যে 2050 সালে বা কোনো একটা সময়তে, ওই সময়ে পানীয় জলের জন্য বিশ্বযুদ্ধ হতে পারে। তো যাই হোক, বিষয়টা সিরিয়াস, এটা আমরা এখন বুঝে গেছি এবং সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে এর জন্য প্রচার চলছে এবং মানুষকে সচেতন করার কাজও চলছে। তো আমরা বলছি যে প্রথমেই দরকার হচ্ছে সচেতনতা। মানুষকে সচেতন করতে পারলে, মানে মানুষের জন্যই তো সব, মানুষের বেঁচে থাকার জন্যই জলের প্রয়োজন। তাহলে মানুষ নিজেই নিজের সচেতনতাটা গড়ে তুলুক, কিন্তু তাদের ভাবাতে হবে। তো আমরা কয়েকটি বিষয় কিভাবে ভেবেছি ব্যক্ত করছি। সেটা যদি কেউ মনে করেন যে হ্যাঁ এটা কাজে লাগতে পারে, সেটা হতে পারে কোনো বেসরকারি, হতে পারে সরকারি কোনো দপ্তর বা কোনো ব্যক্তি বিশেষ, তাহলে আমি মনে করব যে আমার এই ভিডিও করাটা সার্থক হয়েছে। প্রথমে আমি বলি যে পানীয় জলের সংরক্ষণ বা জলের সংরক্ষণ করতে হচ্ছে, এবং এই ধরনের একটি স্লোগান আছে, জল ধরো জল ভরো, সরকারি প্রোগ্রাম আছে। তো এই জল ধরো জল ভরোর ব্যাপারটা বিভিন্নভাবে বিবৃত হয়েছে এবং পানীয় জলের একটি নির্দিষ্ট দিনও আছে, দিবস, যে দিবসটি পানীয় জলের দিবস হিসেবে পালন করা হয়। তারপরেও বলছি যে পানীয় জলকে আমাদের অপব্যবহার করা চলবে না। একে পরিকল্পিত উপায়ে সীমিত ব্যবহারের মধ্যে দিয়ে মানুষের সর্বাধিক চাহিদাকে পূরণ করতে হবে। মিনিমাম ইউসেজ, ম্যাক্সিমাম ইউটিলিটি। মিনিমাম ইউসেজ
ম্যাক্সিমাম কাভারেজ অফ পিপল অফ দ্য সোসাইটি। এ বিষয়ে কয়েকটা কথা বলি। এটা আপনারা শুনেছেন যে আমরা যখন বেসিনের কলটা খুলে দিচ্ছি দাঁত ব্রাশ করার সময়, তখন ব্রাশ যতক্ষণ চলছে কলটার জলটা পড়ছে, বা ব্রাশ হয়ে যাওয়ার পরে যখন আমি ধুতে যাচ্ছি তখন আমি কলটা খুলে যাচ্ছি, বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়েছি, হাতটাকে যখন আমি ঘষছি সাবানটা তখন কলটা খোলা যাচ্ছে। এটা করেও কিন্তু জল নষ্ট। আবার যখন আমরা ট্যাঙ্কে জল ভরছি, ধরুন সাবমার্সিবল থেকে, তখন ওভারফ্লো হয়ে জলটা পড়ে যাচ্ছে, তারপর আমরা বন্ধ করছি। আবার অনেক সময় রাস্তার কলে কোনো বাচ্চা ছেলে হবে বা আনপড়া অবুঝ লোক আছে, কলের মুখটা খুলে দিয়ে চলে গেলে জলটা পড়ে যাচ্ছে। আবার কখনো কখনো আমরা নিজের চোখে দেখেছি বাড়ি তৈরি হচ্ছে, পানীয় জল দিয়ে ইট ভেজানো হচ্ছে বা সিমেন্ট বালি মেখে তার কাজ করা হচ্ছে। আবার এটাও দেখেছি তো এই ধরনের কিছু কেমন কাজ হচ্ছে, এইগুলোকে যতটা সম্ভব পারা যায় হিসেব করে করতে হবে। স্নান করার সময় আমরা যদি মগ ইউজ করি, বালতির চেয়ে বালতি করে ঢেলে দিলাম একবার, 10 বার, 10 বালতি জল চলে যাবে। আর যদি আমরা মগে করে জলটা ঢালি তাহলে 10 মগ, হয়তো 1 বালতি জলই 10-12 মগ। এইরকম ছোটোখাটো অনেক বিষয় আছে যাতে করে আমরা সচেতনতার মধ্যে দিয়ে পানীয় জলটাকে সংরক্ষণ করতে পারি। এরপর আসছি আমরা গ্রামোন্নয়নের বিষয়। আমি এই ব্যাপারে বলবো এবং বলেওছি কয়েকটা সভাতে যে যখন বাড়ির পারমিশন আমরা দিচ্ছি তখন যদি আমরা এরকম একটা ক্রাইটেরিয়া করে দিই যে যদি পাকা বাড়ি হয় তোমার ছাদে যা জল হবে সেটাকে তুমি চারদিকে 4টে পাইপ নালা রাখো, কিন্তু টোটাল জলটাকে একটা পাইপ করে নিয়ে এসে একটা রিচার্জ পিট বানাতে হবে, সেইখানে ঢুকিয়ে দিতে হবে। অর্থাৎ একটা সার্টেন লেয়ার পর্যন্ত জলটা যদি নামিয়ে দেওয়া যায় ওটা মাটিতে তুলে দেওয়া, তাহলে ছাদের জলটাকে, এটা কিছুই এমন খরচার ব্যাপার না, পাইপিং করে আমি মাটির নিচে নামি, এটা একটা হতে পারে। আবার যদি আমরা এরকমভাবে পরিকল্পনা করতে পারি যে বাড়ির উঠোনটাকে স্লাইড স্ল্যান্টিং এমন করা হোক যে সমস্ত জলটা বৃষ্টির সময় জলটা যেন একটা জায়গায় গিয়ে জমে নিচে নেমে যেতে পারে, সেই ব্যবস্থা এটা করতে পারে। কাছাকাছি জল ব্যাপারগুলো, ধোয়াধুয়ি বিষয়গুলো আমরা পানীয় জল দিয়ে না করে আমরা যদি কাছাকাছি কোনো পুকুর থাকে বা অগভীর নলকূপ থাকে সেই জল দিয়ে করতে পারি, এবং সেই জলটা, এবং যেখানে যেখানে টিউবওয়েল আছে, পাইপ ওয়াটার আছে, সেই টিউবওয়েলে ওখানেও রিচার্জ পিট করা দরকার, এবং যত জল মানে এক্সেস জলটা সেটা যেন মাটিতে চলে যায়, এটা করতে। তারপর আরেকটা জিনিস করতে পারি, দেখুন আমি এটা দেখেছি প্র্যাকটিক্যালি যে ধরুন উন্নয়নের পরিকল্পনা বা রাস্তা হচ্ছে, তো রাস্তা হচ্ছে ঠিক আছে, খুব ভালো জিনিস। তো আমরা যদি পরিকল্পনাটা এভাবে করি, এটা অবশ্য কোনো একটা সংস্থার পক্ষে সম্ভব নয়, এটা একটা বৃহৎ আকারে জেলা স্তরে বা রাজ্য স্তরে এটা হওয়া উচিত, যে মিনিমাম ইউসেজ অফ ল্যান্ড, ম্যাক্সিমাম ফেসিলিটি টু দি ভিলেজার্স অর পিপল। অর্থাৎ যখন রাস্তা করছি, ধরা যাক আমি একটা গ্রামকে নিচ্ছি, আমি যখন রাস্তা বানাচ্ছি প্রথমে একটা ড্রয়িং করতে হবে যে ওই গ্রামে কোন জায়গাতে স্কুল, পোস্ট অফিস, ডাক বা বিদ্যালয়, হেলথ সেন্টার, ঠাকুর মন্দির, মসজিদ
দোকান আছে, মার্ক করে দিয়ে আমি ড্রয়িং করি যে একটা মেন রোড থাকবে, পুরো গ্রামটা কভার করবে এবং এই মেন মেন জায়গাগুলো দিয়ে চলে যেতে পারবে, একটা মেন রোড। সেটাকে আমি কংক্রিট করে দিলাম, আর আমি ব্ল্যাক টপ করলাম। এরপর যে যে জায়গাগুলোতে যাওয়া যাচ্ছে না বা এই মেন রোডটা কভার করতে পারলো না, দেখে নেওয়া যাক এমনভাবে রোড করা যাক যেন প্রত্যেকের জন্য এক একটা রোড, এই বাড়ি থেকে লোক বেরোবে একটা রোড, ওই বাড়ি থেকে লোক বেরোবে একটা রোড নয়, একটাই রোডকে এমনভাবে করা যায় যে অনেকগুলো বাড়ি সেই ফেসিলিটিটা পায়। এবং যে কংক্রিট করছে আমরা, সিমেন্টের জঙ্গল তৈরি করে ফেলছি গ্রামে গ্রামে, সিমেন্টিং করে সব বন্ধ করে দিচ্ছি, মাটি ঢেকে দিচ্ছি। তাহলে পরিবেশ পরিবর্তন কেন হবে না? আমি একটা মানুষ, আমার দুটো হাত ফ্রি আছে, পা ফ্রি আছে, আমার যদি পা দুটোকে বেঁধে দেওয়া হয় তাহলে আমি চলতে পারবো। তো পরিবেশের তো এগুলো উপাদান, মাটি, জল, বাতাস, গাছ, নদী, নালা, পাহাড়, পর্বত, পাথর, এগুলো তো হচ্ছে প্রকৃতির হাত, পা, চোখ, নাক, কান, মুখ। তো এগুলোকে যদি আমি জোর করে বেঁধে দিই, অর্থাৎ মাটিকে যদি আমি কভার করে দিই সিমেন্ট দিয়ে, তাহলে প্রকৃতির সঙ্গে তো সম্পর্কটা, মাটির সঙ্গে সম্পর্ক কেটে গেল। তাহলে এবার যদি ওই যা হবে প্রকৃতির পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তো না করে যদি আমি এমন যে আমার বাড়ি থেকে হয়তো 50 ফুট দূর দিয়ে একটা সিমেন্টের রাস্তা গেছে, একটা কমন রাস্তা বলেছে, তো আমার বাড়িতে আসতে গেলে 50 ফুট লাগবে, তো সেখানেও আমরা বলছি সিমেন্ট করবো, তাহলেই ভোট পাবে, নাহলে ভোট পাবে না। ভোট চলে, সব ব্যাপারে ভোট আছে এখন জানেন, সব কিছুর পলিটিসাইজ করা হয়ে গেছে, সব কিছু, রান্নাঘর পলিটিসাইজ হয়ে গেছে, ভাতের হাঁড়িতে পলিটিক্স হয়ে গেছে, বেডরুমেও পলিটিক্স হয়ে গেছে, বিছানাতেও পলিটিক্স হয়ে গেছে। তো ভোট পাবো, তাহলে ও রাস্তা করবে, 10 জন লোক আছে, আরে বাবা কারোর জন্যই না, সমাজটা তো আগে, দেশটা তো আগে। ওই সিমেন্টের রাস্তা থেকে তার বাড়ি পর্যন্ত মাটির রাস্তা করা, বালি মাটি দাও, গঙ্গার মাটি দাও, কাদা হবে না। এবং দুপাশটা যদি আমি একটু ইট দিয়ে বেঁধে দিই, টাইট থাকবে, গাছপালা লাগিয়ে দিলাম। অর্থাৎ মাটিটা কি করবে না, আবহাওয়ার স্পর্শ পাবে, জলের স্পর্শ পাবে, রোদের স্পর্শ পাবে এবং বিভিন্ন রীতির ছোঁয়াটা সে পাবে। তারও তো দরকার, তারও তো পরস্পরকে ভালোবেসে মাটি আকাশকে, আকাশ জলকে, জল প্রকৃতিকে ভালোবেসেই তো রয়েছে, অবস্থান করছে। সেই ব্যবস্থাটাকে আমরা কি করছি আমাদের সুবিধার জন্য বন্ধ করে দিচ্ছি না। পরিকল্পনা হোক এমনভাবে মিনিমাম ইউসেজ অফ ল্যান্ড, খুব কম ইউসেজ করবো ল্যান্ডকে এবং ম্যাক্সিমাম বেনিফিট দেবো মানুষকে। তাহলে ওইভাবে মেন রোড করে তার বাইলেনগুলোকে মাটি দেবো। আমি এরকম দেখেছি যে একটা 8 ফুটের রাস্তা আছে, দলবল নিয়ে চলে এসেছে। 8 ফুট কেন, ওটা আরও দুদিকে 1 ফুট 1 ফুট করে জায়গা আছে, ওটাও ঢেকে দাও দাবি, তাহলে রাস্তাটা চওড়া। আরে ভাই 8 ফুট তো যথেষ্ট, আরও 2 ফুট দেওয়া মানে যেটুকু মাটি ছিল তাকেও বন্ধ করে দিল, যাতে জল কোনোভাবে মাটিতে প্রবেশ না করতে পারে, আমার পায়ের স্পর্শ যেন মাটি না করে। আমরা বলি আমরা মাটির ছেলে, ভূমিপুত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার একটা লাইন মনে পড়ে গেল, চায় না চলতে ওরা মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে। তাই আমরা মাটির উপর চরণ ফেলি না, আমাদের পা পড়ে না, জুতো থাকে, বাড়িতেও জুতো ব্যবহার করছি, আবার রাস্তা তাও ঢেকে দিচ্ছি পিচ বা সিমেন্ট দিয়ে। এখন তো আবার সিমেন্টের ব্যাপারটা বিরাট ব্যাপার। তো এই জিনিসগুলো তো আমাদের ভাবতে হবে। আবার এটাও বলছি যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গবেষণা, গবেষণার কাজ কিন্তু সমস্ত দপ্তরে করা দরকার। আমরা ইঞ্জিনিয়ারদের রেখেছি, ভালো টাকা দিয়েও রেখেছি, ভালো ভালো ইঞ্জিনিয়ার রেখেছি,
কি করাচ্ছি? গতানুগতিক কাজ, থোরবড়ি খাড়া খাড়া না, এত ফুট বাই এত ফুট, এত লেন্থ, কত সিমেন্ট লাগবে, কত ইট লাগবে, পেতে দাও, রাস্তা নেই। কিন্তু ইঞ্জিনিয়ারিং বুদ্ধিটা তো ওই জন্যে নয়। একই কাজ দিনের পর দিন, মাসের পর মাস। একজন যদি ধরা যাক 30 বছর চাকরিতে ঢোকে আর 60 বছরে রিটায়ার করে, 30 বছর সে একই কাজ করে যাবে। কেন? আমরা তো এই ভাবনাটা থেকে ভাবাতে পারি যে পুরোটাই আমরা সিমেন্ট দিয়ে ঢাকবো না রাস্তাটা। রাস্তাটা এমনভাবে ডিজাইন করুন যেন মানুষের পা ঢুকে যাবে না, অথচ মাঝে মাঝে ছোট ছোট গর্ত করে দিলাম। ভাই, ওয়েদারের সঙ্গে কানেকশনটা থাকলো, জলটা প্রবেশ করলো, পায়ে কাদাটাও লাগলো। এটা নতুন ডিজাইন। আমি এটা আমার মাথায় এসেছে হঠাৎ করে বললাম। এইরকম বহু জিনিস আছে। আমরা তো আমাদের যারা এক্সপার্ট, যারা ইঞ্জিনিয়ার বিভিন্ন দপ্তরে কাজ করছে, তাদেরকে তো একটু ভাবতে, তাদেরকে তো আমরা বলতে পারি যে এইভাবে করুন। প্রত্যেকেই একটা দায়বদ্ধতার ইয়ে থেকে কাজ করছেন যে আমার এইটুকু দায় মিটিয়ে দিলে মিটে যাবে, আমি মায়না নেবো, বাড়ি যাবো। কে করতে পারি? সরকারের তো একটা হিউজ টাকা খরচ হয়েছে একটা ডাক্তার বানাতে, একটা ইঞ্জিনিয়ার বানাতে। তাহলে তারা কেন ভাববেন না? ওপর তলায় ঠান্ডা ঘরে 2-4 জন লোক বসে তৈরি করে দেবেন যে এইভাবে তোমরা চলো, আর বাকি কেন? 130 কোটি মানুষের মধ্যে কি ওই 1 লাখ লোক কি 10 লাখ লোক কি সব কিছু করে দেবেন? আর বাকিরা কি কেউ কিছু জানেন না বা করে আসেননি? তারা করতে পারেন না? দপ্তরে বসে তারা নতুন কোনো বুদ্ধিবিদ্যার উৎপত্তি ঘটাতে পারেন না? আসলে সে ধরনের স্কোপ নেই, সে ধরনের দেওয়া হয়। আমি সমালোচনা করছি না বা আমি কোনো অনাস্থা জ্ঞাপন করছি না। সরকারি কাজ মানে গতানুগতিক। আগে বলতো না লাল ফিতে, সত্যিই লাল ফিতে। আপনি আমার বা আপনার নিজস্ব ধ্যান ধারণাকে কাজে লাগাতে পারবেন, লাগাতেও পারবেন না, লাগাতে চাইবেও না, লাগানো যায়। তাহলে সরকার এগিয়ে আসুন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে প্রচুর গুরুত্ব দিই। এইসব ডিপার্টমেন্টাল যারা হেড রয়েছেন তারা ভাবুন যে সিমেন্ট দিয়ে কেন রেখে দেবো, বাড়ির প্ল্যান্টে অন্য কীভাবে করা যায়, নলকূপটা কোন জায়গায় বসানো যায়, রাস্তা কিভাবে তৈরি করা যায়, সিমেন্টের সাবস্টিটিউট কি হতে পারে। এটা ভাবার অবসর আছে। আমি তো বিজ্ঞানের লোক নেই, বলতে পারবো না। যদি ভুল বলে থাকি ক্ষমা করুন, পরিষ্কার। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু বাধা, অনেক কিছু খারাপকে দূর করে ভালো জিনিসটা আনতে পারি, যদি আমাদের সেইভাবে কাজে লাগানো। চাইব যে সেভাবেই লাগাবো। আছেন অনেক ভালো মানুষ আছেন, অনেক ভালো ভালো চিন্তা আছেন তাদের মধ্যে আছে, সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে। যাক, এরপরে আমার যে বিষয়টা আসছে পানীয় জল নিয়ে, সেটা আমি একদম একটা নতুন ভাবনা আপনাদের সামনে রাখছি। আমরা বলেছি আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরোতে আমার একটা বিকল্প দৃষ্টিভঙ্গি সবসময় রাখি। এইটা বলছি, হয়তো অসম্ভব হতে পারে বিষয়টা, হয়তো কারোর কাছে খারাপ লাগতে পারে বা মনে হতে পারে অবাস্তব, কিন্তু আমার মাথায় এসেছে, চিন্তা করেছি, আমি বলছি ইফ ইট ইজ পসিবল, তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি। আমি তো বলছি না যে এটাই সত্যি কথা, এটাই পথ, তা নয়। নেভার নেভার নেভার। আমি অনেক ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, আমার 10টা-5টা ভাবনার মাঝে আমি যেহেতু চিন্তা করি আসে, এইটাই আমি বলছি আপনাদের শেয়ার। জিনিসটা বলছি, শুরু করছি। বিষয়টা হলো, আপনারা শুনেছেন বা দেখেছেন, মঙ্গল গ্রহে বৃহস্পতিতে আমাদের যান পাঠানো হয়েছে, সেখানে ইনভেস্টিগেশন চলছে, এবং চাঁদে জল আছে কিনা তার সন্ধান চলছে বহুদিন। অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের সন্ধান হচ্ছে। তো আমরা যেটুকু জানি, আমি এইচএস লেভেল পর্যন্ত যেহেতু সায়েন্স পড়েছি,
একটু আমার মনে আছে যে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এটা দিয়ে একটা জল তৈরি করা যায়। জলের কম্পোজিশন হচ্ছে H2O। তাহলে জলের যেহেতু এত ক্রাইসিস চলছে, তাহলে আমরা কি এরকম করতে পারি না? এরকম কি কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আসতে পারে না যে হাইড্রোজেন এবং দুটো হাইড্রোজেন এবং অক্সিজেনকে এক করে কৃত্রিম উপায় জল তৈরি পারি? আমরা অ্যাটমিক এনার্জি তৈরি করেছি বিদ্যুতের জন্য, তারপরে বিদেশি শত্রুর হাত থেকে বাঁচার জন্য তো আছেই বলে। তো সেখানে ইলেকট্রন কণাকে ভেঙে যদি এত হিউজ হিট তৈরি করতে পারি, অ্যাটমিক রিঅ্যাক্টর থেকে আমরা যদি বিদ্যুৎ পেতে পারি, তাহলে H2ওকে যুক্ত করে আমরা জল পাবো না কেন? আমি রাখলাম এটা ভাবার জন্য। কৃত্রিম উপায়ে আমরা জল তৈরি করি, হ্যাঁ ঠিক আছে, হতে না পারে পানীয় জল, কিন্তু জলের চাহিদা অনেক আছে, আমরা সেখানে কাজে লাগাই। এ ধরনের প্ল্যান করে তুলতে পারি। জানি না এটা যায় কিনা, এর বাস্তবতা আছে কিনা, বা অন্য কেউ। আমি বিজ্ঞানের লোক নই, একদমই নই, আমি সেই ভিউ পয়েন্ট থেকেও বলছি না। আমি আমার মাথাতে ভাবনাটা এসেছে যে জল তৈরি করার জন্য কৃত্রিম উপায় হাইড্রোজেন এবং অক্সিজেনকে মিলিয়ে জল তৈরি করা যায় কিনা এটা দেখা যায় কৃত্রিম উপায়। জলকে সংরক্ষণ করার জন্যে যে সমস্ত আমাদের খাল বিলগুলি আছে, সেগুলো যথেচ্ছভাবে বন্ধ না করে, বুঝিয়ে না দিয়ে, ফ্ল্যাট তৈরি না করে, তারপরে মাল্টি স্টোরেজ বিল্ডিং না বানিয়ে সেগুলোকে যদি সংরক্ষণ করে রাখা হয়, এবং আমি আগের ভিডিওতেও বলেছি যে সেগুলো যদি সরকারি রেকর্ডে রাখা হয় এবং বর্ষার সময় যদি সেই জলটাকে ধরে রাখা, সংস্কার করে ফেলা, তাহলেও জলটাকে আমরা ধরে রাখতে পারছি। বা যেখানে বাস্তবতা আছে রিজার্ভার বানানো যেতে পারে জল ধরে রাখার জন্য, নদী বা পুকুরের নাব্যতা বাড়ানো যেতে পারে, বন্যা নিয়ন্ত্রণের ওটা কাজে লাগতে পারে, এবং সর্বোপরি জলকে রিচার্জ করে মাটির তলায় ঢালতে। তাহলে আসুন আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করি যে পানীয় জলকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, তার অপচয়কে রোধ করতে পারি, এবং পানীয় জলকে কিভাবে আমরা কৃত্রিম উপায়ে তৈরি করতে পারি। অনেকগুলো বিষয় বললাম। আমি কিন্তু বারে বলছি, আমি কারোর বিরুদ্ধে বলছি না, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, সরকারের তো নয়, আমি সরকারের সমর্থক, সব সরকারের সমর্থক। আমি আমার ভাবনাগুলো শেয়ার করছি, আর করতে গিয়ে হয়তো কিছু কেমন বিষয় আলাদাভাবে চলে আসতে পারে, কিন্তু দ্যাট ইজ নট ক্রিটিসিজম, দ্যাট ইজ নট হিউমিলিয়েশন, দ্যাট ইজ নট ডিসওবে। আমি সকলকে মান্যতা দিয়ে, সকলের উপর আস্থা রেখে, সকল সংস্থাকে আমি বিশ্বাস করে আমি আমার এই কথাগুলি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো আসুন আজকে এই পর্যন্তই বন্ধুরা। আপনাদের সকলকে আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার আজকের ভিডিও এখানে শেষ করব। নমস্কার।